আচ্ছা ভাবুন তো, একটা রাজনৈতিক দল নিজেদের সবচেয়ে শক্তিশালী এলাকাতেই হেরে গেল। বেশ বড় একটা ধাক্কা, তাই না? আজকে আমরা বাংলাদেশের রূপগঞ্জের একটা ঘটনা থেকে ঠিক এটাই দেখব, কিভাবে এমনটা হলো, আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কি অসাধারণ একটা পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। আর এই পুরো ঘটনাটাই কিন্তু একটা বেশ বড় প্রশ্নের জন্ম দেয়। প্রশ্নটা হলো, কিভাবে একটা এত প্রভাবশালী রাজনৈতিক দল নিজেদেরই শক্ত ঘাঁটিতে এমন অপ্রত্যাশিতভাবে মানুষের সমর্থন হারিয়ে ফেলে? তো আমরা এই পুরো ব্যাপারটা ৫টা ভাগে দেখব। প্রথমে সেই অবাক করা হারের ঘটনাটা, এরপর দেখব প্রতিপক্ষের লম্বা সময়ের প্ল্যানটা কি ছিল, তারপর এই ধাক্কা সামলে জেগে ওঠার ডাক, সেখান থেকে আসা ৪ দফা একটা অ্যাকশন প্ল্যান, আর সব শেষে কিভাবে মানুষের মন জয় করা যায় তার চূড়ান্ত কৌশল। তাহলে চলুন গল্পের শুরুতেই ফেরা যাক সেই বড় ধাক্কাটার সময়ে। কি এমন ঘটেছিল সেদিন যা একটা প্রতিষ্ঠিত দলকে তাদের পুরো স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে ভাবতে একরকম বাধ্য করেছিল? আমরা যে দলিলটা নিয়ে কথা বলছি, সেটার শুরুই হচ্ছে একটা বিরাট অঘটনের বর্ণনা দিয়ে। বিএনপি, যারা ওই এলাকাটাকে নিজেদের দুর্গ বলে মনে করত, সেখানেই তারা নির্বাচনে হেরে বসে। এটা ছিল তাদের জন্য একটা বড়সড় ওয়েক আপ কল। আর ঠিক এখানেই দলিলটার আসল রহস্যটা সামনে আসে। প্রশ্ন তোলা হয়, এমন একজন প্রতিপক্ষ যার ওই এলাকায় তেমন কোনো রাজনৈতিক ইতিহাসই নেই, সে কিভাবে হঠাৎ করে এতগুলো ভোট পেয়ে গেল? এইটাই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তাহলে এই যে একটা অপ্রত্যাশিত ফলাফল, এর পেছনে কারণটা কি ছিল? দলিলটা বলছে এর উত্তরটা লুকিয়ে আছে আসলে প্রতিপক্ষের অনেক দিনের একটা কৌশলের মধ্যে। দলিলটাতে একটা ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করা হয়েছে, সেবার কৃত্রিম বলয়। এর মানে কি? মানে হলো প্রতিপক্ষ দলটা বছরের পর বছর ধরে খুব নীরবে সেবা বা সাহায্যের আড়ালে একটা পলিটিক্যাল নেটওয়ার্ক বানাচ্ছিল। মানুষের ছোটখাটো প্রয়োজনে, বিপদে আপদে পাশে দাঁড়িয়ে একটু একটু করে তারা সমর্থন তৈরি করছিল, যেটা বাইরে থেকে হুট করে বোঝার উপায় ছিল না। এই স্লাইডটা দেখুন, দুটো ভিন্ন ধরনের রাজনীতির পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরেছে। একদিকে আছে ড্রয়িং রুম পলিটিক্স, একদম নিষ্ক্রিয়, মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। আর অন্যদিকে আছে তৃণমূল সেবা, যা পুরোপুরি সক্রিয় আর মানুষের খুব কাছাকাছি থাকার একটা কৌশল। দলিলটা বলছে বিএনপি প্রথমটাতে আটকে পড়েছিল, আর প্রতিপক্ষ ঠিক দ্বিতীয় কৌশলটা কাজে লাগিয়েই সফল হয়েছে। তো হারের কারণ তো বোঝা গেল, কিন্তু দলিলটা শুধু কারণ বিশ্লেষণ করেই থেমে থাকেনি, বরং এখান থেকে একটা শক্তিশালী পরিবর্তনের ডাক দিয়েছে। আর এই পরিবর্তনের ডাকটাকে আরও জোরালো করার জন্য দলিলটাতে পবিত্র কুরআনের একটা আয়াত তুলে আনা হয়েছে। মূল কথাটা হলো, কোনো জাতির কপাল ততক্ষণ বদলায় না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্য বদলানোর জন্য উঠে পড়ে লাগে। মানে রাজনৈতিক পরিবর্তনটা আসলে একটা ব্যক্তিগত এবং সবার সম্মিলিত দায়িত্ব। তার মানে বার্তাটা একদম পরিষ্কার। পুরনো দিনের সাফল্যের গল্প বলে বা দলের প্রতিষ্ঠাতার ত্যাগের কথা বলে বসে থাকার দিন শেষ। এখন অ্যাকশনে নামতে হবে, এখনই। দলিলটাতে আরও একটি আয়াত ব্যবহার করা হয়েছে, এটা দেখানোর জন্য যে রাজনীতিকে একটা নৈতিক কাজ হিসেবে দেখতে হবে। এখানে বলা হচ্ছে ভালো কাজে একে অপরকে সাহায্য করতে। এর মাধ্যমে মানুষের সেবা করাটাকে একটা পুণ্যের কাজ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু শুধু আদর্শের কথা বললেই তো হবে না, তাই না? ঘুরে দাঁড়াতে গেলে একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান দরকার, আর দলিলটা ঠিক সেটাই দিয়েছে। ৪টা ধাপে একটা কার্যকর নীল নকশা। এইটাই হলো সেই ঘুরে দাঁড়ানোর ব্লুপ্রিন্ট। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ধাপ কিন্তু আগের সমস্যার সরাসরি সমাধান। যেমন ড্রয়িং রুম রাজনীতির বদলে বলা হচ্ছে সরাসরি মানুষের কাছে যেতে। প্রতিপক্ষের সেবার বলয় ভাঙতে হলে নিজেদেরই সেবা নিয়ে মাঠে নামতে হবে, যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প বা শিক্ষায় সাহায্য করা। আর মানুষের থেকে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটা দূর করতে নিয়মিত যোগাযোগ রাখা এবং ভোটের দিন পোলিং স্টেশন রক্ষার জন্য শক্তিশালী টিম তৈরি করার কথাও বলা হয়েছে। বেশ, এই সব কিছু করার পর শেষ লক্ষ্যটা আসলে কি? এই যে নীল নকশা, এটা রূপগঞ্জের জন্য ঠিক কী ধরনের ভবিষ্যৎ দেখতে চায়? দেখুন, এই পুরো পরিকল্পনার মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ। শুধু ভোট পাওয়া নয়, আসল লক্ষ্য হলো মানুষের মন জয় করা। দলিলটা খুব পরিষ্কার করে বলছে, রূপগঞ্জ আসনটা যদি পুনরুদ্ধার করতেই হয়, তাহলে মানুষের মনে একটা বিশেষ জায়গা করে নিতে হবে, আর তার একমাত্র রাস্তা হলো সেবা।
আর দলিলটা শেষও হচ্ছে একটা খুব আশাবাদী বার্তা দিয়ে। বলা হচ্ছে, দিন শেষে জয় তাদেরই হবে যারা সত্যি সত্যি ত্যাগী, দেশপ্রেমিক এবং সত্যিকার অর্থে মানুষের সেবা করে, তাদের বিপদে আপদে পাশে থাকে। এই পুরো বিশ্লেষণটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আজকের দিনের রাজনীতিতে একটা দলের পুরনো ঐতিহ্য বা বড় বড় আদর্শের চেয়েও কি মানুষের পাশে থেকে সেবা করার দীর্ঘমেয়াদী কৌশলটা বেশি শক্তিশালী? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের রাজনীতি আমাদের দেবে।